ব্রেকিং নিউজ। সমন্বয়ক হাসনাত আবদুল্লার বাড়িতে মধ্যরাতে আগুন। গোপন সূত্রে জানা যায় কে বা কারা আগুন লাগিয়েছে। এই বিষয়ে নিজে মুখে সোশ্যাল মিডিয়াতে মুখ খুললেন এবার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর এগুলো কি হচ্ছে দিন দিন। কিছুদিন আগে কাফির বাড়িতে আগুন, আর আজকে আমার বাড়িতে আগুন। এই বিষয়ে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই বলতেছে না। তাহলে কি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে ভুল করছি? এই মশাল নিয়ে জয় বাংলা স্লোগানে সমন্বয়ক হাসনাত আবদুল্লার বাড়িতে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ করে কেঁপে গিয়ে একই বললেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লার বাড়িতে মধ্যরাতে আগুন। অনেকেই বলতেছে এটা একটা প্ল্যানিং করে হাসনাত আবদুল্লাহ নিজেই তার বাড়িতে নিজে আগুন লাগিয়েছে, শুধু সরকার থেকে বাড়ি ভিক্ষা নেওয়ার জন্য। আবার অনেকে বলতেছে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। আওয়ামী লীগ সমন্বয়কদেরকে বাঁচতে দেবে না, তাদের সবার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেবে। আরো জানা যায়, আওয়ামী লীগ কাফির বাড়িতে আগুন লাগিয়ে শুরু করলেও 2 নম্বরে ছিল হাসনাত আবদুল্লার বাড়ি। এই সমন্বয়ক বলে এভাবে একের পর এক আমাদের উপর অন্যায় অত্যাচার করলে আমরা কোথায় যাব এবং কোথায় বিচার দিব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের সাথে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাজনৈতিক দল গঠন নিয়ে ছাত্র শিবিরের সাথে বিরোধ চরমে পৌঁছেছে। মূলত সদস্য সচিব পদ নিয়েই এই বিরোধের সূত্রপাত। নতুন রাজনৈতিক দলের প্রধান অর্থাৎ আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত। তিনি নিজেও গতকাল জানিয়েছেন তিনি দলের দায়িত্ব নিতে পারেন, তবে এখনই গণমাধ্যম যেন সেটা প্রচার না করে, যেহেতু এখনও সিদ্ধান্ত নেননি, তিনি এখনও সরকার থেকে পদত্যাগ করেননি। তাই গণমাধ্যম যেন নিশ্চিত না হয়, অর্থাৎ ঘোষণা দেবার আগ পর্যন্ত এই তথ্যগুলো প্রচার না করে, সেই অনুরোধ তিনি করেছেন। সেই অনুরোধ তিনি করতে পারেন কিনা এবং এখনও সরকারে যিনি আছেন তিনি আগামী 24 তারিখে যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে সেই দলের প্রধানের দায়িত্ব নিতে পারেন কিনা, তার কোনো নৈতিক ভিত্তি আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ আছে। সে জায়গায় আজকে যাচ্ছে না। বিরোধের জায়গাটা তৈরি হয়েছে যখন আক্তার হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কারণ ছাত্র শিবির চেয়েছিল আলী হাসান জুনায়েদকে সদস্য সচিবের পদে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত আক্তার হোসেনই হতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব। সদস্য সচিব পদের জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের নামও শোনা যাচ্ছিল, কিন্তু মূল বিরোধটা শুরু হয়েছে আলী হাসান জুনায়েদ এবং আক্তার হোসেনের মধ্যে। ছাত্র শিবির তাদের নিজের অবস্থানে অটল। এই কারণে জাতীয় নাগরিক কমিটির সর্বশেষ বৈঠক বয়কট করেছে আলী হাসান জুনায়েদ এবং তাদের অনুসারীরা। ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা আলী হাসান জুনায়েদের পক্ষে এবং অভ্যুত্থানে তাদের কি অবদান ছিল সেই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে এবং পাল্টাপাল্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরাও এই ব্যাপারে পাল্টাপাল্টি জবাব দিচ্ছেন। এটা নিয়ে বিরোধ এখন চরমে, এটা নিঃসন্দেহে বলা যায়। প্রধান 4টি পদের মধ্যে মুখ্য সংগঠকের দায়িত্বে আসছেন সার্জিস আলম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব নেবেন হাসনাত আবদুল্লাহ। এ বিষয়টা মোটামুটিভাবে নিশ্চিত। এই দুটো পদের জন্য মাহফুজ আলমের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহিরের নামও আলোচনায় ছিল। ফলে মাহফুজ আলমের অনুসারীরা এই পদে মাহফুজ আলমের বড় ভাইকে রাখতে চেয়েছিল, কিন্তু সেটা যখন সম্ভব হয়নি, ফলে তাদের দিক থেকেও এক ধরনের অসন্তোষ রয়েছে। কিন্তু এখন মূল বিরোধটা ছাত্র শিবিরের সাথেই দেখা যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির। ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতা, সাবেক বর্তমান নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে আছেন। ফলে এখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবিরের বিরোধ, এটাও ঠিক বলা যাচ্ছে না, কারণ শিবিরের একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ভেতরে রয়েছে এবং এই জায়গা থেকেই মূলত কনফ্লিক্টটা শুরু।
9 দফা কিভাবে এসেছে, 9 দফা প্রণয়নের ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি ছিল, সাদিক কায়েমের অবদান কতখানি ছিল, এস.এম. ফরহাদের অবদান কতখানি ছিল, ছাত্র শিবিরের প্রেসিডেন্টের অবদান কতখানি ছিল, কিংবা আব্দুল কাদের বা আবু বকর মজুমদারদের অবদান কতখানি ছিল, এই বিষয়গুলো নিয়ে এখন পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। তবে ছাত্র শিবির যে তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে না, তারা যে শক্তভাবে সেই জায়গাতে আছে সেটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। কারণ সবশেষ ছাত্র শিবিরের প্রেসিডেন্ট গতকাল একটা ভিডিও বার্তায় তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং সেখানেও তিনি যে কথাগুলো বলেছেন সেখানে সব পক্ষকে ধৈর্য ধারণের কথা বলেছেন, যাতে তৃতীয় কোনো পক্ষ সুযোগ না পায়, কথাগুলো বলেছেন। কিন্তু সেখানেও তিনি ছিলেন বেশ আক্রমণাত্মক। ফলে বোঝা যায় ছাত্র শিবির এত সহজে নতুন রাজনৈতিক দলে নিজেদের কর্তৃত্ব ছেড়ে দেবে না। কিন্তু নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্বেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, এটা মোটামুটিভাবে বলা যায়। শুরুতে যে কথাটা বলছিলাম, নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কিন্তু তিনি এখনও নিশ্চিত নন তিনি কবে নাগাদ পদত্যাগ করবেন এবং নতুন রাজনৈতিক দলের তিনি দায়িত্বে আসছেন কিনা সেটাও তিনি নিশ্চিতভাবে বলছেন না। আবার তিনি বিষয়টি অস্বীকারও করছেন না। তাহলে এখন যিনি সরকারে আছেন, 18 ফেব্রুয়ারিতে যিনি সরকারে আছেন, তিনি আগামী 24 তারিখে যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার আহ্বায়কের দায়িত্ব কি নিতে পারেন? এই যে বৈঠকগুলো হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বৈঠক করছে এবং সেই বৈঠক থেকে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এই পদগুলো যে তারা নির্ধারণ করছে, সেখানে কি নাহিদ ইসলামের নাম আসছে না? তিনি কি সেখানে ক্যান্ডিডেট হচ্ছেন না দলের প্রধান অর্থাৎ আহ্বায়ক পদের জন্য কিংবা সদস্য সচিব পদের জন্য? তিনি কি সেখানে একজন প্রার্থী নন? আমরা নতুন রাজনীতির কথা শুনছি ছাত্রদের মুখে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে, এবং তারা বারবার একটা কথা বলার চেষ্টা করেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে সেই দলের প্রধানের পদটা কিভাবে নির্ধারণ হচ্ছে? আমরা অবশ্যই প্রত্যাশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সেটা যদি হয় তাহলে দুদিন আগে যে বৈঠকে নাহিদ ইসলাম এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে ঠিক হলো, আমরা গণমাধ্যমে তেমনটাই জেনেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারাও বিষয়টি অস্বীকার করছেন না, নাহিদ ইসলাম নিজেও বিষয়টি অস্বীকার করছেন না। তার মানে ধরে নেওয়া যায় তিনি নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন। তার মানে সেই বৈঠকে নিশ্চিতভাবেই নাহিদ ইসলামের নাম আলোচনা এসেছে। নাহিদ ইসলাম একজন প্রার্থী ছিলেন আহ্বায়ক হিসেবে, সরকারে একজন আছেন, তার নাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে এসেছে, নিশ্চয়ই তার সাথে আলোচনা না করে এটা হওয়া সম্ভব না। তার মানে এই রাজনৈতিক দলের যে গঠন প্রক্রিয়া তার মধ্যে নাহিদ ইসলাম সরাসরি যুক্ত আছেন। নাহিদ ইসলাম কথাও বলেছেন যে অন্য যে দুজন, তিনি যদি পদত্যাগ করেন এবং নতুন রাজনৈতিক দলের দায়িত্বে আসেন, তাহলে অন্য যে দুজন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সরকারে আছেন, তারা থেকে যাবেন এবং তারাও নির্দিষ্ট সময় যদি নতুন রাজনৈতিক দলে তারা দায়িত্বে আসেন তাহলে তখন তারা পদত্যাগ করে আসবেন। তার মানে তাদের ভেতরেও নতুন রাজনৈতিক দলের সাথে ইনভলভমেন্টটা আছে তাদের সাথে। তো একজন ব্যক্তি একটা দলের সাথে ইনভলভ থেকে তিনি যদি সরকারে থাকেন তাহলে সরকারের নিরপেক্ষতা কিভাবে থাকে প্রশ্ন করা যায়, কিন্তু প্রশ্ন করতে গেলেই নানা দিক থেকে আক্রমণের শিকার হতে হয়। কিন্তু এটা তো ঠিক, প্রশ্নগুলোকে আমরা করতে পারবো না। এখন এই প্রশ্ন করতে গেলে আপনি বলবেন আপনি বিএনপিকে নিয়ে কেন কথা বলছেন না, বিএনপি তো কিংস পার্টি। হ্যাঁ, মেনে নিলাম বিএনপি কিংস পার্টি, কিন্তু বিএনপি যদি 70-এর দশকের শেষে এসে এই ভুলটা করে থাকে কিংবা তারা যদি সেই সময় কিংস পার্টি গঠন করে থাকে, তাহলে এখন এই 24-এর অভ্যুত্থানের পরেও আমরা সেটা করতে পারি। অর্থাৎ বিএনপি একটা ভুল করেছে, তাহলে এখন আমরা সেই ভুলটা করতে পারি এবং এটা জায়েজ হয়ে যায়। নিশ্চয়ই এটা আমরা বলবো না, কারণ সেটা যদি হয় তাহলে ভবিষ্যতে যে কেউ যদি স্বৈরাচার হয়ে ওঠে শেখ হাসিনার মতো, তাহলে তিনি কি উদাহরণ দিবেন যে 2009 সালে ক্ষমতায় এসে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা তো স্বৈরাচার ছিল, তাহলে আমরা কেন হতে পারবো না? যেভাবে শেখ হাসিনা বারবার বলতেন, তাকে আপনি নির্বাচনের কথা যতবার বলেছেন, 2014, 18, 24-এর নির্বাচনের কথা যখন তাকে বলা হয়েছে, তাকে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি
14-18-24 নির্বাচন কি হয়েছে সে কথা না বলে তিনি চলে গেছেন 96-তে কি হয়েছিল, মাগুরার নির্বাচনে কি হয়েছিল, বিএনপি প্রথম শুরু করেছে, এই কথাগুলো বলতে শুরু করেছেন। তার মানে তিনি 96-এ মাগুরার নির্বাচন কিংবা 96-এর জাতীয় সংসদ নির্বাচনকে দিয়ে তিনি 14-18-24-এর তিনি যে নির্বাচন করেছেন, নির্বাচন নামের যে সার্কাসগুলো তিনি মঞ্চস্থ করেছেন সেটাকে জায়েজ করবার চেষ্টা করেছেন। এখন কি আমরা তাই করছি? বিএনপিও তো কিংস পার্টি, তাহলে আমরা এখন গঠন করতে পারি। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তাহলে আমরাও স্বৈরাচার হতে পারি। আর নতুন রাজনৈতিক দল গঠনের শুরুতেই যেভাবে নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে বেশ কয়েকটা অংশ তৈরি হয়ে গেছে এবং পরস্পর বিরোধী যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, শুরুতে বেশ কয়েকটা অংশ ছিল। সার্জিস আলমের নাম এসেছিল, নাসিরউদ্দিন পাটোয়ারির নাম এসেছিল, এমনকি মাহবুব আলম মাহির অর্থাৎ মাহফুজ আলমের বড় ভাই, সাবেক ছাত্রদল নেতা, তার নামও যখন এসেছিল, তখন তাদের অনুসারীরাও তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য, শীর্ষ 4 পদে প্রতিষ্ঠা করার জন্য কিংবা সদস্য সচিব পদে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন এবং একে অন্যের প্রতি নানাভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন। কিন্তু যখন শিবির অর্থাৎ আলী হাসান জুনায়েদ এবং আক্তার হোসেন, এই দুটো নামের মধ্যে যখন বিরোধটা চলে আসলো, তখন অবশ্য সেই বিরোধগুলো অনেকটাই ম্রিয়মাণ হয়ে গেছে। কিন্তু এটা এখন এতটাই প্রকাশ্য যে অনেক কিছুই এখন সামনে চলে আসছে এবং একে অন্যকে সরাসরি আক্রমণ করছে। জুলাই অভ্যুত্থানে কার কি অবদান ছিল, কে পালিয়েছিল, সে কে কোথায় ছিল, শিবির কি করেছিল, 9 দফা কে এনেছিল, কে শেখ হাসিনার পতন চেয়েছিল, আর কে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনকে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। এই আলোচনাগুলো এখন সামনে আসছে এবং এটা অবশ্যই আমাদের জন্য প্রত্যাশিত নয়, ছাত্রদের জন্য তো নয়। নতুন রাজনৈতিক দল যেটা ছাত্ররা গঠন করতে যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সম্মিলিতভাবে, তাদের জন্য যেমন প্রত্যাশিত নয়, তেমনি বাংলাদেশের জনগণের জন্য প্রত্যাশিত নয়। তারা নিজেদের মধ্যে এই ধরনের বিরোধ এবং এই ধরনের সরাসরি পাবলিক প্ল্যাটফর্মে এই বিরোধগুলো সামনে নিয়ে এসে যে ভুল মেসেজটা তৈরি করছেন, তার মধ্য দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগ আবারও কোনো সুযোগ পেয়ে যায় কিনা, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ফলে এই জায়গাতে তারা দৃষ্টি রাখবেন, সেটা আমরা প্রত্যাশা করি এবং অবশ্যই প্রত্যাশা করি তারা এখনও তাদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া নিয়ে ভাববেন এবং সরকারের সুযোগ সুবিধা নিয়ে, সরকারের প্রোটোকলে নতুন রাজনৈতিক দল গঠন করবেন না, যাতে ভবিষ্যতে এই রাজনৈতিক দল একটা কিংস পার্টি হিসেবে অভিহিত হয়। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের সংঘবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনা 5ই আগস্ট পালাতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা পালানোর পরবর্তী সময়ে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে বেশ অনৈক্য, বিভিন্ন ধরনের মনোমালিন্য, রাজনৈতিক নতুন মেরুকরণ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থীরা একটি দল গঠন করার জন্য তাদের সিদ্ধান্ত বিভিন্ন পত্রপত্রিকায়, নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারা এ নিয়ে তাদের সার্ভে রিপোর্ট পর্যন্ত সংগ্রহ করেছে। জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে কি নামে তারা সংগঠন করবে। সংগঠনটি শুরু করার পূর্বেই বেশ কিছু হোঁচট খাওয়ার গল্প আমাদের সামনে শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের উপরে সাধারণ জনগণের বেশ আশা আকাঙ্ক্ষা ছিল আকাশসম, কারণ তারা বাংলাদেশের 53 বছরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলোর অ্যাক্টিভিটিস দেখেছে। নতুন ছাত্রদের সাংগঠনিক কর্মকাণ্ড দেখার অপেক্ষায় তারা প্রহার গুনছিল। কিন্তু আজ মনে হচ্ছে যে সেই সাধারণ শিক্ষার্থীদের সংগঠনটি কতটুকু বাস্তবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটা সন্দিহান। কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তাদের দলের ভিতরে দলকে কেন্দ্র করে কে প্রধান হবে, কে সেক্রেটারি হবে, সে নিয়েও বেশ মতদ্বৈততা চলছে। যদিও রাজনীতিতে মতদ্বৈততা থাকাটাই স্বাভাবিক, কারণ যে কেউ রাজনৈতিক সংগঠন গঠন করতে গেলে
সেই সংগঠনের পদ পদবি দায়িত্ব বন্টন নিয়ে স্বভাবতই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সেটা শুরুতেই যখন হয়ে যায় তখন সেটার জন্য একটু জনগণকে নিশ্চয়ই সেটা ভাবিয়ে তোলে। যেমনটা সাধারণ শিক্ষার্থীদের আজকে আবার নতুন করে দেখলাম, তাদের ছাত্রদের মধ্য থেকে যেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনের নেতাকর্মীদেরকে ভিন্ন প্ল্যাটফর্মে আবার ঐক্যবদ্ধ করে রাখার জন্য নতুন করে আবার একটি সংগঠন দাঁড় করানোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং রিজন দেওয়া হয়েছে, কারণ বলা হয়েছে যে এই সংগঠনের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তৎকালীন সময় ছাত্র দলের লোকেরা এসেছে, ছাত্র শিবিরের লোকেরা এসেছে, বিভিন্ন সংগঠনের লোকেরা সেখানে ইনক্লুড হয়েছে, কিন্তু এই লোকগুলো আবার যার যার মতাদর্শ মোতাবেক সেই দলের কাছে চলে গিয়েছে। একটি বৃহত্তর গোষ্ঠী রয়েছে যাদেরকে মূলত তারা কোনো দল করে না, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যই ছাত্রদের এই একটি নতুন অর্গানাইজেশন সামনে আসছে। যদিও সেটা ছাত্রদের জন্য আসছে, কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা, বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় ইতিমধ্যেই এটাকে এক ধরনের নেগেটিভ হিসেবেই উপস্থাপিত করা হয়েছে বলে আমি দেখেছি বা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে ছাত্রদের সংগঠন ঘোষণার আগেই, মানে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আমি যদিও বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন কার্যক্রমের পক্ষে দাঁড়িয়েছি, আজও দাঁড়াচ্ছি। আমি মনে করি ছাত্র জনতাকে এগিয়ে যাওয়া উচিত, তাদের বিভিন্নভাবে দেশের জন্য কল্যাণকর কাজ উদ্যোগ গ্রহণ করা উচিত, কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ছাত্র বন্ধুদেরকে জানতে হবে, বুঝতে হবে যে রাজনৈতিক ময়দান আর আপনার ছাত্র জীবন এক নয়। আপনি যখন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছেন তখন বাংলাদেশের সমগ্র মানুষের চিন্তা চেতনা মননে মগজে শেখ হাসিনা বিরোধী একটা মানসিকতা ছিল। সেই মানসিকতাটায় যখন আপনারা বাতাস দিয়েছেন, সামনে এসেছেন, দাঁড়িয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, জনগণ কিন্তু আপনাদের এই নেতৃত্বকে মেনে নিয়ে আপনাদেরকে সাহায্য করেছে, সব দল মত নির্বিশেষে। স্বভাবতই ইন্টারেস্ট যখন শেষ হয়ে গিয়েছে, জনগণের যে উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, সেটা যখন কমপ্লিটলি হয়ে গিয়েছে তখন কিন্তু যার যার জায়গা থেকে তারা আবার পিছুটা নিয়ে না যার যার দল করছে, মত প্রকাশ করছে। বাংলাদেশে আপনি যদি লম্বা সময়ের জন্য কোনো পরিবর্তন করতে চান, সবার আগে জনমতকে যাচাই করা উচিত। জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের চিন্তা চেতনা, তারা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, তার উদ্দেশ্য কি, সে রাষ্ট্র নিয়ে ভাবে কিনা, তার সমাজ নিয়ে চিন্তা আছে কিনা, সে কি আদতেই বাংলাদেশে শেখ হাসিনা চলে গেলে খুশি, অন্য কেউ আসলে বেজার, অন্য কেউ আসলে খুশি, শেখ হাসিনা চলে গেলে বেজার, এমনটা নাকি, মানে তাদের উপরে আপনার যখন লম্বা কোনো গবেষণা না থাকবে তখন আপনাকে যে কোনো মূল্যে হোঁচট খেতে হবে। এক বাক্যে এদেশের মানুষকেও আপনাকে সবার আগে সচেতনতা তৈরি করার পরেই যে কোনো ধরনের বড় সিদ্ধান্তে আপনাকে যেতে হবে। আমাদের ছাত্র জনতা যে বিজয়টা পেয়েছে তারা ধারণাই করতে পারেন এত বড় একটি বিজয় পাওয়ার পরে স্বভাবতই তারা বাংলাদেশের যে কোনো পজিটিভ কার্যক্রমে হাত দিবে, সেখানে জনতার সমর্থন পাবে। এটা আশা করা কোনো অন্যায় নয়, কিন্তু এই আশার সাথে বাস্তবতার মিল থাকতে হবে। যেমন বাংলাদেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন, তারা আপনার আন্দোলনটাকে কিভাবে দেখছে, তারা আপনার সংগঠনটাকে কিভাবে দেখছে, আগামী দিনে আপনি কি কি বাধার সম্মুখীন হতে পারেন, এই চ্যালেঞ্জগুলো যখন আপনার কাছে থাকবে তখন স্বভাবতই আপনি আপনার কিছু উদ্যোগ আপনি ওই চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য করে নিতে পারতেন। তো উদ্যোগের মধ্যে প্রথম চ্যালেঞ্জ কি হতো, যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক সংগঠন আছে এবং যেহেতু এই দেশের জনগণও সেই সংগঠনগুলোর সাথেই সম্পৃক্ত, তাদেরকে বের করে আনার জন্য যে পদ্ধতি প্রসেস
সেটা নিতে হলে যে পরিমাণ ডাইনামিক লিডারশিপ দরকার, যে পরিমাণ ধৈর্য দরকার, ত্যাগ দরকার, যে পরিমাণ ঐক্য দরকার, সেটা আদতে আমাদের মধ্যে আপনাদের মধ্যে আছে কিনা। যদি না থাকে আপনি কখনোই সফল হবেন না। এই কথাগুলো একেবারে দিবালোকের মতো স্পষ্ট। কেন হবেন না? আপনার সবার আগে আপনার পিপলদেরকে অ্যাকোমোডেট করতে জানতে হবে, একত্রে চলতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ অনেক আশা করে বসেছিল, অনেক, তারা বিভিন্নভাবে এই আশার মধ্য থেকে তারা চেয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা আসুক, অন্ততপক্ষে ছোট্ট জায়গা থেকে শুরু করবে, পাওয়ারই যেতে হবে এমনটা নয়, কিন্তু ছোট্ট জায়গা থেকে তারা আস্তে আস্তে হয়তো একটা সময় গিয়ে রাষ্ট্রের বড় কিছু করতে পারত। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এই সাধারণ শিক্ষার্থীদেরকে ইমেজ ডাউন করার জন্য কিছু বিভিন্ন চক্র এখানে লেগে গিয়েছে। যেমন আপনাকে শুরুর দিকে কিভাবে কথা বলাতে হবে আপনাকে কেউ শিখিয়ে দিল, আপনি বললেন। মিডিয়া আপনাকে অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে জাতির বীর বানিয়ে দিলেন, কিন্তু আপনার সাথে জনগণের কানেক্টিভিটি নেই। আপনাকে মিডিয়ার মাধ্যমে বিশ্বের বরেণ্য একজন বড় কিছু বানিয়ে দিল, তাতে তো কিচ্ছু আসে যায় না। কিন্তু এই কাজগুলো দেখে দেখে করে করে এমন কিছু হোপ তৈরি করে দেওয়া হয়েছে এই রাজনৈতিক সংগঠনের, ছাত্র সংগঠনের এই নেতাদের মধ্যে, যে তারা হয়তো আকাশ কুসুম কোনো একটা চিন্তা করে বসেছে। এখন যখন আবার আপনাদের মধ্যে অনৈক্যের কোনো একটা সুর কোনোভাবে শুরু হবে বা হচ্ছে বলে মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, এই জিনিসটাও ওই যারাই আপনাকে এতদিন তুলেছে তারাই কিন্তু আবার প্রচার করবে। তাহলে কি দাঁড়ালো? আপনাকে যখন প্রচার করার প্রয়োজন ছিল তখন ভিন্ন আরেকটি উদ্দেশ্য ছিল, প্রচার করেছে। এখন আপনাকে আবার প্রচার বিমুখ করতে হবে, বিতর্কিত করতে হবে, ভিন্ন উদ্দেশ্য আছে, আপনাকে বিতর্কিত করছে। এবং আপনি আরেকটা ফেজ হয়তো কিছুদিনের মধ্যে আবার আরেকভাবে দেখতে পারবেন। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপন কেউ আশেপাশে এখন নাই। আপনার আপন হওয়ার জন্য যেটা দরকার ছিল, আপনার নিজ পিপলরা ঐক্যবদ্ধ থেকে বাস্তবতাকে মেনে নিয়ে সমাজের চাহিদার উপরে ভিত্তি করে রাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, হোক সেটা ছোট। কিন্তু এই সংগঠন যদি সেই ছোট থেকে বড় হতে না পারে, তাহলে এই সংগঠনের ভবিষ্যৎ কোনোভাবেই আপনি যেভাবে দেখছেন সুজলা সুফলা, সেটা কামনা করা যাবে না। এই সংগঠনকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার অদম্য সাহস লাগবে, রাজনৈতিক প্রজ্ঞা লাগবে, সিনিয়রদের প্রতি আপনার কমিটমেন্ট, মানে সম্মান করা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা, সেই যোগ্যতা আপনার অর্জন করতে হবে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে ওঠবস করার মানসিকতা থাকতে হবে। একক একক ভাব নিয়ে চলা নয়, বরং সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে। ধর্মীয় বিষয়গুলোতে জনগণের কাছে স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকবে যে আপনার ধর্মভিত্তিক মানুষদেরকে প্যাট্রোনাইজ করতে আপনার কোনো বাধা নাই। এক বাক্যে জনগণ যখন আপনাকে একটা জাতীয় সকল ইস্যুতে তার চিন্তার আলোকে একজন নেতা হিসেবে পাবে, তখন আপনি প্রতিষ্ঠিত হবেন। কিন্তু যখন আপনি সেটা করতে গিয়ে আজকে একরকম, কালকে আর একরকম, পরশু আর একরকম, কিংবা আপনারা আর অ্যাট দ্য সেম টাইম আপনার আশেপাশের অন্য কেউ আপনাকে তুলে দিবে না, উঠতে দিবে না, তো সেই জায়গা থেকে আপনার জন্য এর চেয়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার বিকল্প কোনো পথ নাই। আমি এই কথাগুলো কেন বলছি? আমি ছাত্রদেরকে ভীষণ পছন্দ করি। আমি চাই আমার শিক্ষার্থীরা উঠে আসুক, নেতৃত্ব উঠে আসুক, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারাও অবদান রাখুক। হোক না আজকে হয়তো রাখতে পারবে না, কালকে রাখবে, কালকে হয়তো রাখতে পারবে না, আরেকদিন রাখবে, কিন্তু তাদেরকে যদি মাঠে হারিয়ে ফেলি, একদিকে যেমন আমাদের অকৃতজ্ঞতা হবে, আরেকদিকে হবে এই সাধারণ শিক্ষার্থীরা এই যে একটা জুলাই বিপ্লব করে এত বড় একটা ত্যাগ তারা করে গিয়েছে, এই ত্যাগের প্রতি অসম্মান হবে। সাধারণ শিক্ষার্থীদেরকেও সে কারণে এই আজকের হোঁচটগুলো থেকে শিক্ষা অর্জন করতে হবে যে বাস্তবতা কি, দেশের মানুষ কি, আর আপনি কি। এবং আপনি রাজনৈতিক চিন্তাটা 10টা 50টা পত্রপত্রিকা কিংবা মিডিয়ায় প্রচার হলেই যে এস্টাবলিশড হয়ে যাবে এমনটা কিন্তু নয়।
জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনার পিছনে ব্যাকআপ থাকতেই হবে। সেটা হোক যে কোনো সেক্টর থেকে, যে কোনো জায়গা থেকে। এমনও হতে পারে যদি আপনার পিছনে কেউ বাতাস দেওয়া কালকে বন্ধ করে দেয়, রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থগিত হয়ে যাবে, তাহলে তো আপনি আপনার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তো সে কারণে আপনার এই রাজনৈতিক সংগঠনকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে এখনো সময় আছে, যে এই সময়টাকে আপনারা অ্যানালাইজ করে এই জায়গাগুলোর মধ্যে কি কি ফ্যাক্ট আছে সেটাকে অনুধাবন করে তার উপর ভিত্তি করে আপনার কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি সেটা আপনারা নিয়ে আগামীর পথ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রকাশ হচ্ছে ছাত্রদের নতুন দলের কে কোন পদে থাকছে, কে কোন পদ পাচ্ছে, কে কে সেখান থেকে বাদ পড়ছে, তার বিস্তারিত কিন্তু প্রকাশ হয়েছে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রথমে বলে রাখি, ছাত্রদের যে নতুন দল এটার পূর্ণাঙ্গ কমিটি কিন্তু ঘোষণা হবে এই যে 24শে ফেব্রুয়ারি। এর আগে কে কোন পদ পেয়েছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার করছে এবং কাকে কোন পদ দেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ছাত্রদের এই নতুন দলের যে প্রধান হবে অর্থাৎ আহ্বায়ক যে হবেন তিনি হচ্ছে ছাত্র উপদেষ্টাদের একজন, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে ছাত্র উপদেষ্টা 3 জন রয়েছে তার মধ্যে একজন, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। অর্থাৎ ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের কাণ্ডারি হচ্ছেন, মানে প্রধান হচ্ছেন তিনি এই পুরো দলটাকে পরিচালনা করবেন। এবং দলের দ্বিতীয় ক্ষমতাধর পদ হচ্ছে সদস্য সচিব। এর আগে আমি বলেছিলাম যে সদস্য সচিবে 3 জনের নাম উঠে এসেছে, সেখানে ছিল আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। হাসনাত আবদুল্লাহর নামও সেখানে কানা ঘোষাই ছিল। আসলে সেটাই কিন্তু এখন প্রকাশ হলো। এই যে দলের দ্বিতীয় শক্তিধর ব্যক্তি অর্থাৎ ক্ষমতাশালী ব্যক্তি কে হবে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং ওই পদ একবারে ফিল আপ করে দিয়েছেন। সেখানে কে থাকবেন? নাগরিক কমিটির যেখানে সদস্য সচিব ছিল, অর্থাৎ নাগরিক, আপনারা জানেন যে এই ছাত্র দল এবং নাগরিক কমিটি এই দুইটা মিলেই কিন্তু নতুন দলের ঘোষণা করছেন। এই নাগরিক কমিটির আক্তার হোসেন তিনি এই সদস্য সচিবের পদ অলঙ্কিত করবেন ছাত্র দলের এই নতুন রাজনীতিতে। এখন এই দুইটা পদ থেকে কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম বাদ পড়ে গেলেন। দলের দুইটা যে ক্ষমতাধর পদ সেটা হচ্ছে আহ্বায়ক এবং সদস্য সচিব, এই দুই পদ থেকে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বাদ পড়ে গেলেন। তাহলে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে কি পদ দেওয়া হলো? এখন এর পরের যেই পদটা রয়েছে সেটা হচ্ছে মুখ্য সংগঠক, অর্থাৎ দলের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি যে হবেন তিনি হচ্ছেন মুখ্য সংগঠক। এই মুখ্য সংগঠকের ক্ষেত্রে আমরা দুইটা নামই দেখছি, সেটা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এখানে আমাদের বিশেষ বিশ্বস্ত সূত্র বলছে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পাবেন সার্জিস আলম, অর্থাৎ ছাত্রদের দলের যেই 3 নাম্বার পাওয়ারফুল বা ক্ষমতাশালী যেটাই বলি সেটার পদ পাচ্ছেন সার্জিস আলম। তাহলে হাসনাত আবদুল্লাহকে কোন পদ দেওয়া হচ্ছে এটা এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয়, তবে তাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে এই নতুন দলে ঠাঁই দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। সাংগঠনিক সম্পাদক কি? এই দলের যতগুলো সংগঠন থাকবে সেই সংগঠনের প্রধান সাংগঠনিক সম্পাদক হিসাবে থাকবেন হাসনাত আবদুল্লাহ। যদিও এটা পুরোপুরি ক্লিয়ার নয় প্রিয় দর্শক, এটা আপনারা হয়তো পরবর্তীতে জানতে পারবেন। এখন পর্যন্ত মোটামুটি এই 3টা পদ অর্থাৎ ক্ষমতাশালী 3টা পদ, আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক, এই 3টা পদ কিন্তু শিওরলি আমরা জানতে পেরেছি আমাদের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে। যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা তাদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে এই 3টা পদ কিন্তু ছাত্ররা প্রকাশ করেছেন। আর এখানে দলের যে নাম হবে
সেই দলের নাম নিয়েও কিন্তু আলোচনা চলছে এবং প্রতীক কি হবে সেটা নিয়েও আলোচনা চলছে। এর আগে তারা 8টা নাম মনোনীত করেছিল, এখন সেখান থেকে 4টা নাম মনোনীত করা হয়েছে এবং এই 4টা প্রতীক তারা সেখানে মনোনীত করেছিল, এখন 3টা প্রতীক রয়েছে। এছাড়াও তারা নিজেদের মধ্যে এবং জনমতের ভিত্তিতে নতুন একটা নাম খুঁজতেছে, যে নামটা ইংলিশে হবে, বিএনপির মতো নাম হবে, যেমন বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এরকম একটা নাম হবে। প্রিয় দর্শক, এই যে পদগুলো ছাত্রদেরকে দেওয়া হলো বা তারা নিজেদের যে দলগুলো গঠন করলো, এই পদগুলোতে নাহিদ ইসলামকে প্রধান এবং আখতারুজ্জামানকে হচ্ছে সদস্য সচিব এবং সারিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে যে পদগুলো দেওয়া হচ্ছে, এতে আপনাদের মনোভাব কি? এরা কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার যোগ্য স্থানে বসেছে কিনা, বা এই পদে অন্য কোনো কাউকে বসানো উচিত ছিল কিনা? আপনাদের মূল্যবান হাসনাত আব্দুল্লাহর বাড়িতে আগুন লাগার যে কাণ্ডটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা সম্পূর্ণ গুজব। আমরা ইতিমধ্যে ভিডিওতে দেখেছি যে আজকে সারাদিন যে যে বিষয়গুলো চলেছে তার কিছু বিশেষ আপনাদের মাঝে ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বাড়িতে যে আগুন লাগার বিষয়টা, এটা সম্পূর্ণ গুজব। আমরা সবসময় চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো আমরা আপনাদের মাঝে কিছু ভিডিও অংশ বিশেষ তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকে বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং তুলে ধরেছি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, এখানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো সংগ্রহ করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন তো সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।